সুপ্রিয় দর্শক, ঢাকা টাইমসের টক শো মিঠে করায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনির হোসেন লিটন। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করি। আজও আমরা এমনই একটি চলমান ঘটনা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সংস্কার নিয়ে বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে সরকারের কাছে। সেই রিপোর্টের উপর রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছে। সেই মতামত দেওয়ার জন্য যে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল, সেই ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা করে বৈঠকেও বসেছে। তো আমাদের আজকের এই আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি সংস্কার প্রস্তাব আসলে উদ্দেশ্য কি। এই আসলে উদ্দেশ্য কি, এই রকম আলোচনা ঠিক করার কারণ হচ্ছে নানানজন নানান রকমের কথা বলেন। অনেকেই বলছেন যে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার মাধ্যমে বর্তমান সরকারের মেয়াদ বিলম্বিত করার একটি কৌশল হতে পারে। কেউ কেউ বলছেন যে না, আসলেই এটি রাষ্ট্র মেরামতের যে ইচ্ছা ছিল গত জুলাইয়ের অভ্যুত্থানের পর, সেটি আসলে মূল উদ্দেশ্য। তা আমরা এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক জিএস ডাক্তার মুশতাক হোসেন। মুশতাক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এছাড়াও আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিপিবির সম্পাদক ডাক্তার সাজেদুল হক রুবেল। রুবেল ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই মুশতাক ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই যে যেসব প্রস্তাব এসেছে সরকারের কমিশন থেকে, বিশেষ করে সংবিধান সংস্কার নিয়ে, এই তাদের প্রস্তাবগুলিকে কতটা আপনারা মনে করেন যে এই সরকারের আমলে বা একটি যৌক্তিক সময়ের মধ্যে বাস্তবায়ন করা যাবে বা আদৌ বাস্তবায়নযোগ্য কিনা, আপনাদের কাছে কি মনে হচ্ছে এই সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে? জি, ধন্যবাদ। সংস্কারের বিষয়গুলো যেভাবে এসছে আমি এটাকে ইতিবাচক ভাবেই দেখি। যে যেমন আপনি সংবিধান সংস্কারের কথা বলেছেন, এর অনেকগুলো মূল কথার সাথেই আমি একমত না। সেটা তো, কিন্তু তারপরও যে আলোচনাটা এসেছে, কিছু কিছু বিষয় হয়তো সবাই একমত হবে, সেগুলো হয়তো মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে কার্যকরী করে, বা বিশেষ করে নির্বাচন সংস্কারের অনেক কিছুই এখানে হয়তো দ্বিমত করার অনেক কিছুই থাকবে না। বিশেষ করে এই যে লেভেল প্লেইং ফিল্ড যাকে বলে, বা টাকার খেলা, বা বিভিন্ন মিথ্যা কথা বলে ভোট চাওয়া, এগুলোর বিরুদ্ধে কতগুলো, যেটা আমরা 111-এর সরকারের সময় বেশ কিছু ছিল, সেগুলো পরবর্তী নির্বাচিত সরকারগুলো অনেকগুলো বাতিল করে ফেলেছে। এগুলো তো অবশ্যই বাস্তবায়নযোগ্য। আর যেগুলোর মধ্যে তীব্র বিরোধিতা আছে, যেমন আর ধর্মনিরপেক্ষতা কেটে ফেলতে চাচ্ছে, সমাজতন্ত্র কেটে ফেলতে চাচ্ছে, মুক্তিযুদ্ধের বিষয়টা যত কম দেওয়া যায়, বাংলাদেশ প্রজাতন্ত্রের নাম বদলে ফেলা হচ্ছে, এগুলো তো তীব্র বিরোধিতা আছে আমাদের। তারপরে এগুলো আলোচনা হওয়া দরকার, এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথেই আলোচনা হওয়া দরকার। মোটা দাগে আমি বলি যে সংস্কারের যে ক্ষেত্রগুলো চিহ্নিত ছিল, অবশ্যই অনেকদিন থেকেই অনেক দলগুলো, আমরা যারা আদর্শ ভিত্তিক দল করি, প্রগতিশীল রাজনীতি, আমরা তো অনেক আগে থেকেই বলে আসছি, এমনকি 72 সাল থেকে বলে আসছি। আর এরপরে বিশেষ করে 90-এর গণঅভ্যুত্থানের পরে যখন পরপর দুটো রাজনৈতিক দল কিভাবে ইয়ে করে আসছে, যে তারা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে কত কাটাছেঁড়া করা যায়, তারপরে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দলগুলো সংস্কারের কথা বলে আসছে। তো সেটারই একটা স্বীকৃতি হয়েছে এই 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে যারা সব ক্ষমতা এসছেন, তারা সংস্কারের কতগুলো ক্ষেত্রকে উন্মোচিত করেছে। এখানে কিন্তু বেশ কিছু ভালো ভালো প্রস্তাব এসছে, কিছু সাহসী প্রস্তাব এসছে। এই সাহসী প্রস্তাবগুলো, বরঞ্চ আমার ধারণা যে এই সাহসী প্রস্তাবগুলো যেগুলো আমাদের সামনে নিয়ে যাবে, এগুলোকে বানচাল করার জন্য বিভিন্ন কায়েমি স্বার্থবাদী মহল নানা দিক দিয়ে খেলছে। যেটা আমি আগেও বলেছি আপনাদের, এখানে ছাত্রদেরকে দিয়ে ধর্মের কোশ্চেন নিয়ে আসা, 47-কে সামনে নিয়ে আসা, বঙ্গবন্ধুকে বেইজ্জতি করা, বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া, এগুলো এই সমস্ত জিনিস সামনে এনে সংস্কারটাই যেন স্তব্ধ হয়ে যায়, এটি নিয়ে কোনো আলোচনা না হয়, সেটা হচ্ছে আবার ইদানিং গোলমাল শুরু হয়েছে সামরিক বাহিনীকে কেন্দ্র করে। এগুলো কিন্তু অন্যতম এজেন্ডা হচ্ছে সংস্কার টংস্কার দরকার নেই, যা আছে তাই থাক, একটা ভোটে দিয়ে দাও, ভোটে দিলে সমাধান হবে। অবশ্যই ভোট দরকার। যেভাবে এখন মানে বাংলাদেশটা অরাজকতার জায়গায় যাচ্ছে, শূন্যতার অজুহাত দিয়ে
নির্বাচনী রেলগেটে যদি আমরা উঠি, এগুলো হয়তো অনেকগুলোই সমাধান হওয়ার পথে আছে, কিন্তু নির্বাচন দিলেই সমাধানটা হচ্ছে না। কাজে আলোচনাটা এমন জায়গায় হয়ে থাকা উচিত, ক্ষমতায় যারাই আসুক তারা যেন এটাকে চালু রাখতে বাধ্য হয়। আমরা 90-এর গণঅভ্যুত্থানের পরে দেখেছি যে ডক্টর হেমন্ত সোবারের নেতৃত্বে তৎকালীন যে বিআইডিএস তারা কিন্তু একটা সুন্দর প্রস্তাব দিয়েছিল 15 খণ্ডে অর্থনীতি কিভাবে চলবে। এগুলো শেষ করতে করতে নির্বাচিত সরকার চলে আসলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেওয়া হলো। উনি তাদেরকে প্রশংসা করে আলমারিতে রেখে দিলেন। পরে উনি ওনাদের নিজেদের লোককে বললেন এগুলো তো বুদ্ধিজীবীদের কল্পনা বিলাস, এগুলো বাস্তবায়নযোগ্য না, সেগুলো ধুলো পড়ে আছে। এগুলোকে আবার ঠিকঠাক করে দেবপ্রিয় ভট্টাচার্য এবারে সরকারকেও তারা এরকম সম্ভবত 5 খণ্ডে দিয়েছেন। এগুলো আলোচনা হলে রাজনৈতিক দলগুলো যারা প্রগতির রাজনীতি করে, গণতন্ত্র প্রশ্নটা 1 নাম্বার, তারপরে দেশকে সংস্কারের দিকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই এখান থেকে যেগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য এগুলো নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে। ধন্যবাদ। হ্যাঁ, আমি আপনাকে আরেকটু বলতে বলবো যে যেসব সাহসী প্রস্তাবের কথা বলছিলেন, এই সাহসী প্রস্তাব যদি কয়েকটি বলেন আমাদের দর্শকদের জন্য, যে কি কি ধরনের সাহসী প্রস্তাব এসেছে এবং সেই প্রস্তাবগুলি কি সংস্কার কমিশন দিয়েছে, সংশ্লিষ্ট সংস্কার কমিশন দিয়েছে নাকি অন্য দিক থেকে গেছে? না, যেমন ধরুন আমি তো সংবিধানে সেরকম সংবিধানে যেগুলো আলোচনা হচ্ছে সেগুলো তো হবেই। সংবিধানে বরঞ্চ উল্টো দুঃসাহসিক প্রস্তাব আছে, সেটা তো আমরা মানি না। রাষ্ট্র মূলনীতি বার্তা দেওয়া, স্থানীয় সরকার কমিশন কতগুলো ভালো প্রস্তাব নিয়ে আসতেছে, স্বাস্থ্য সংস্কার কমিশন কতগুলো ভালো প্রস্তাব নিয়ে আসতেছে, পুলিশ সংস্কার কমিশনে কতগুলো প্রস্তাব তারা সরাসরি আনেনি, তারা সেগুলোকে বলে আলোচনার অবকাশ আছে, তারা প্রসিডিংসে আছে যে এই প্রস্তাবগুলো আছে। কাজে এগুলো আপনার সংবিধান বা নির্বাচনের বাইরেও আমাদের সামগ্রিক কাঠামো উপকাঠামো যেগুলো ঔপনিবেশিক ধাঁচে রয়ে গেছে, সেই ঔপনিবেশিক ধাঁচ থেকে বের করে আনার জন্য বিভিন্ন ক্ষেত্রে আশা করি শ্রম অধিকার সংস্কার কমিশন, নারী অধিকার সংস্কার কমিশন, তারা এগুলো অনেক ভালো প্রস্তাব দেবে। অর্থনৈতিক সংস্কার কমিশন না হলেও ডক্টর দেবপ্রিয়রা যে শ্বেতপত্র এবং আগামী দিনে কি করা যায় 2য় খণ্ড, সেখানে কিন্তু অনেক ভালো প্রস্তাব আছে যেগুলো আমাদেরকে লুটের অর্থনীতির পরিবর্তে আমাদের একটা জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক, সমতার দিকে যায় এমন কিছু প্রস্তাব হয়তো সেখানে আছে, আমি ভাষা পড়েছি। কাজেই এইগুলো কিন্তু ডামাডোলে যেন হারিয়ে না যায়। নির্বাচনী সংস্কার নিয়ে তত বিতর্ক হতে হবে না, সাংবিধানিক সংস্কার নিয়ে প্রচন্ড বিতর্ক হবে। সেই সাংবিধানিক সংস্কার কমিশনের বিতর্কের আড়ালে অন্যান্য সংস্কার কমিশনের বিষয়গুলো যেন আমাদের মনোযোগ থেকে দূরে চলে না। শ্রমিকদের অধিকার, নারীদের অধিকার, তারপরে স্বাস্থ্য, সবার জন্য স্বাস্থ্য, একটা জনগণের স্বাস্থ্যের অধিকার, স্থানীয় সরকার, আমলাতন্ত্রের বিপরীতে একটা স্থানীয় সরকার শক্তিশালী করা এবং আমলাতন্ত্রের পুনর্গঠনের প্রস্তাব কিন্তু এসছে, যেটা আবার উল্টো কথা আছে জনপ্রশাসন সংস্কার কমিশন, সেখানে আমলাতন্ত্রকে বাঁচিয়ে তারা দেওয়ার চেষ্টা করেছে। কাজে জনসংস্কার কমিশনের রিপোর্ট এবং স্থানীয় কমিশনের রিপোর্ট দুটো একত্রে নিয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে। এইসব ডিবেট কিন্তু আমাদের সামনে আনা দরকার। শুধুমাত্র যদি আমরা নির্দিষ্ট কতগুলো পাতানো ডিবেটে নিজেদেরকে সময় নষ্ট করি, তাহলে কিন্তু আমরা এই সুযোগটা মানে বলছি যে হয়ে যাবে তা না, এটা পলিটিক্যাল এজেন্ডায় আনার যে সমস্ত জিনিস সুযোগটা আছে, সেই পলিটিক্যাল এজেন্ডায় আনার সুযোগটা কিন্তু আমরা হারাবো। এটি গেল যে একটি অংশ। আমি আপনার কাছ থেকে পরে আরো বিস্তারিত জানতে চাইব, বিশেষ করে স্থানীয় সরকার সংস্কারের যে প্রস্তাবগুলি, যেগুলি বলছিলেন যে ভালো ভালো কিছু প্রস্তাব রয়েছে সেগুলি সম্পর্কে। কারণ স্থানীয় সরকার মানুষের সাথে প্রতিদিন যে সম্পর্কটি, সেটি স্থানীয় সরকারের সাথে হয়ে থাকে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার সাথে, সিটি কর্পোরেশনের সাথে। সেটি নিয়ে আমরা আলোচনা করব। এর আগে একটু ডাক্তার সাজেদুল হক রুবেল, আপনার কাছ থেকে জানতে চাইছি, সিপিবি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে গিয়ে তারা যে এমসিকিউ পদ্ধতির যে সংস্কারের অনেকগুলি তালিকা দিয়েছিল, এর কতগুলির সাথে আপনারা একমত পোষণ করেছেন, কোনগুলির সাথে দ্বিমত পোষণ করেছেন? এবং এখানে একটি জিনিস ছিল যে শুধু টিক দেয়া যে আমি এটাতে একমত ওইটাতে একমত নই, কিন্তু একমত না হওয়ার কারণ বর্ণনার কোনো সুযোগ ছিল কিনা, এবং ওই প্রস্তাব বাস্তবায়ন হলে দেশে ভিন্ন রকমের সমস্যা দেখা দেবে, এই ধরনের মতামত দেওয়ার সুযোগ ছিল কিনা, সেটি আপনার কাছ থেকে একটু জানতে চাইছি। ধন্যবাদ মনির হোসেন ভাই। প্রথম কথা হচ্ছে, এবং সোজা সাপটা কথা হচ্ছে, আমরা এমসিকিউ কোশ্চেনের কোনো অ্যান্সার দিই নাই।
আমরা হ্যাঁ বা আমরা না, আমরা কোনো টিক চিহ্ন দিই নাই। আমরা এই টিক চিহ্ন বা এই বাইনারির যে মানে ফাঁদ, সেই ফাঁদের মধ্যে যে সংস্কারের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে এখন যে হচ্ছে যে তামাশা চলছে, সেই তামাশায় আমরা সেই অবস্থানের মধ্যে ঢুকি নেই। আমরা গিয়েছি, যথারীতি আহ্বান করেছে, আমরা একটা চিঠি দিয়েছি এই সংস্কার কমিশনের কাছে। আমাদের হচ্ছে গিয়ে আমাদের একটা চিঠি দেওয়া আছে। আমরা একটা চিঠিতে ডিটেইল আমাদের পার্টির যে দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই দৃষ্টিভঙ্গি আমরা বলার চেষ্টা করেছি। এবং আমরা বলেছি যে সরকার শুনেছি যে আমাদের সাথে হচ্ছে গিয়ে প্রতিটি দলের সাথে সংলাপ করবেন। আসলে তো আমাদের সংলাপ হয়নি বা আলোচনা হয়নি, ওখানে আমাদের সৌজন্যতা বিনিময় হয়েছে এবং আমরা আমাদের চিঠিপত্র তাদেরকে দিয়েছি। এইটুকুই হয়েছে ওই দিন। তারপর একটি সাংবাদিক সম্মেলন হয়েছে, সেই সাংবাদিক সম্মেলনের মধ্যে আমরা আমাদের পার্টির লাইনটাই হচ্ছে আপনার কাছে যা বলছি সেটাই আমরা আরেকটু দায়িত্বশীলতার সাথে আরেকটু গুছিয়ে আমরা সেখানে একটা প্রস্তাব গুলো বলেছি আর কি, এই মাত্র আর কি। তো প্রথম কথা হচ্ছে এখানে একমত, দ্বিমত ইত্যাদি বিষয়ের মধ্যে আমরা যাইনি। আমরা বলতে চাচ্ছি যে এইভাবে করে হয় না, এটি আলোচনা প্রয়োজন রয়েছে, বিস্তারিত আলোচনা প্রয়োজন আছে, আলোচনার মধ্য দিয়ে এই জায়গাটা একটা আগানো যাবে। আর আমাদের এখানে মৌলিক আমরা যেটা বলতে চাই যে এইখানে সংস্কারের ক্ষেত্রে একটি মূল মূল মানে ইয়া হচ্ছে বাংলাদেশের জনগণ, অর্থাৎ জনগণের অংশগ্রহণের মধ্য দিয়েই কিন্তু এই সংস্কার কাজটি অগ্রসর হবে, গণতান্ত্রিকভাবে অগ্রসর হবে। ফলে এখন আমরা যা কিছুই আলোচনা করব সেগুলা সবকিছুই প্রস্তাবনার মতোই রয়েছে এবং সেই জায়গায় হচ্ছে এত বড় এত কিছু একসাথে নিয়ে এগোলে মনে হয় না যে শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে আমরা আমাদের যে লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছাতে পারবো। আরেকটি খুব চমৎকার কথা বলেছেন আমাদের ডক্টর মুস্তাক ভাই, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে দেখেন, এবং আমি এটাকে আবার ভিন্ন অ্যাঙ্গেলে দেখি যে দ্বিমত হওয়ার মতো অনেকগুলো বিষয় রয়েছে, বিতর্ক হওয়ার মতো অনেকগুলো বিষয় রয়েছে এবং এগুলো সবগুলো লুকিয়ে আছে হচ্ছে যে তাদের সেই সংবিধানের যে সংস্কারের যে প্রস্তাব এবং নির্বাচন কমিশনের যে প্রস্তাব, এগুলোকে নিয়ে খুব বিতর্ক হতে পারে, দ্বিমত হতে পারে এবং আমরা সবকিছু যেন ওই জায়গা থেকেই শুরু করছি, যেটা দিয়ে আসলে খুব বিতর্ক তৈরি হবে, ঝড় ঝঞ্ঝাট তৈরি হতে পারে, বিরাট বিভক্তি তৈরি হতে পারে। সেই জায়গা থেকেই হচ্ছে গিয়ে সমস্ত আলোচনাগুলো অ্যাপ্রোচ গুলো শুরু হচ্ছে। কিন্তু এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে কিন্তু হচ্ছে সবাই মোটামুটি একমত হতে পারে এবং সেটা খুব 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 প্রয়োজন। এই যে রাষ্ট্রের যে সংস্কার কথা বলছেন, রাষ্ট্রের সংস্কারের ক্ষেত্রে তো আমার পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, আমার স্বাস্থ্য, আমার অর্থনীতি, এই সবগুলো তো খুব গুরুত্বপূর্ণ জিনিস। রাষ্ট্র মেরামত করতে হলে তো ওগুলা জায়গাও মেরামত করা দরকার। সেসব জায়গায় অনেক কিছুতেই আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস যে একটা বৃহত্তর ঐক্য তৈরি হওয়া সম্ভব ছিল ওই জায়গা থেকে শুরু করতে, কিন্তু শুরুটা ওই জায়গা থেকে শুরু করা হচ্ছে না। শুরুটা করা হচ্ছে এমন জায়গা থেকে যেখানে আসলে কখনোই হয়তো ঐক্যমত্য করা সম্ভব নয়। যেমন কথার কথা বলতেছি যে একটি ইসলামিক রাজনৈতিক দল বা একটা ধর্মশ্রয়ী রাজনৈতিক দল তিনি বলছেন যে কোনোভাবেই তিনি বহুত্ববাদকে মানবেন না। প্লুরালিজম যেটার প্রস্তাবনায় রয়েছেন ডক্টর আলী রিয়াজের সংবিধান সভায়, প্লুরালিজম তিনি মানবেন না, ঠিক আছে। এবং তিনি বলতে চান যে এই জায়গায় হচ্ছে গিয়ে মানে মানে আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকতে হবে এবং এখানে হচ্ছে ইসলামী কোরআন এবং হাদিসের সাথে সমন্বিত রেখেই হচ্ছে সমস্ত সংবিধানকে প্রণয়ন করতে হবে এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না। আর কোরআন সুন্নাহ বিরোধী আইন প্রণয়নের কথা বলছি না, কিন্তু সেই জায়গাটা হচ্ছে যে বহুত্ববাদের যে বিষয় হচ্ছে নানা মত নানা ধর্মের সবাইকে মিলিয়ে সবাইকে ধারণ করার যে বিষয়টা এখানে বলেছেন ডক্টর আলী রিয়াজের কথা বা তার প্রস্তাবনা যে বহুত্ববাদের কথা বলেছেন, সেই বহুত্ববাদ থেকে তো সরে আসার সুযোগ, ঠিক আছে, কোনো আধুনিক কোনো জাতীয়তাবাদী কোনো বামপন্থী কারোর পক্ষে সম্ভব না। বিএনপির পক্ষেও এটা থেকে সরে আসা সম্ভব না। এটা হচ্ছে বাংলাদেশ জাসদ বা কোনো বামপন্থী সংগঠনের আধুনিক সংগঠনের পক্ষে এই জায়গায় হচ্ছে তাদের সাথে একমত হওয়া সম্ভব না। ফলে এইখান থেকে যখন শুরু হবে হচ্ছে সংস্কারের বিষয়গুলো, তাহলে এটা কোনোদিনই কোনোভাবেই এটা একটা ন্যূনতম ঐক্যমতে পৌঁছানো যাবে না এবং কোনোভাবে এটা সংস্কার করা যায় না, যাবে না। ফলে এত জটিল বিষয়গুলোকে হ্যাঁ না টিক চিহ্ন দিয়ে সেটা আবার ওয়েবসাইটে প্রকাশ করে দিয়ে বলবেন যে অমুকে এটার পক্ষে তো অমুকে এটার পক্ষে না, ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে গিয়ে এনজিও তে এটা মানায় আর কি, এনজিও তে এটা সম্ভব, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে গিয়ে গণমানুষকে নিয়ে যে বাংলাদেশ এবং যে রাষ্ট্র সেটাকে এইভাবে করে আমার মনে হয়
করা সম্ভব হবে না এবং আমাদেরও মনে হয় করা সম্ভব হবে না। ফলে আমরা এই জায়গায় স্পষ্টভাবে আমাদের দৃষ্টিভঙ্গি বলেছি। এখানে আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস বলে, তারপরেও আমাদের কতগুলো জায়গায় খুব স্পষ্টভাবে একটি কথা আমরা সেখানে বলে এসেছি। 1 নম্বর কথা হচ্ছে সেখানে সংবিধান পুনর্লিখন বা বর্তমান যে সংবিধান 72 সংবিধান এটাকে বাতিল করে নতুন সংবিধান গ্রহণ করার একটা বিষয় রয়েছে। সেই স্পষ্টভাবে আমরা এখানে বলেছি যে এই সংবিধানে ত্রুটি রয়েছে, বিচ্যুতি রয়েছে। আমরা 1972 সালে এই যে জাতীয়তাবাদ প্রশ্নে আমাদের হচ্ছে আদিবাসী বিভিন্ন জাতিসত্তা বা বিভিন্ন ভাষাভাষীর স্বীকৃতির প্রশ্নে আমাদের দ্বিমত ছিল, আমাদের ভিন্ন মত ছিল। সেই সময় আমরা হচ্ছে গিয়ে অনেক ধরনের প্রস্তাবনা উত্থাপন করেছিলাম, যা কিনা হচ্ছে গিয়ে সেই সময় হচ্ছে গিয়ে আমাদের আলোচনা গ্রহণ করা হয়নি 1972 সালে। কিন্তু তারপরে হচ্ছে গিয়ে এই বিষয়গুলো ছিল, এই প্রশ্নে সহ আরো অনেকগুলো প্রশ্নে সংবিধানকে সংশোধন করা প্রয়োজন রয়েছে, সংশোধনী আনা প্রয়োজন রয়েছে। এবং একটি যদি আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই, একটা অবাধ নির্বাচন আমাদের তৈরি করতে হয়, তাহলেও হচ্ছে 2-4টা জায়গায় আমাদের হচ্ছে গিয়ে অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হচ্ছে, যা আপাতত অধ্যাদেশ জারির মাধ্যমে, আপাতত যা অর্ডিন্যান্স জারির মাধ্যমে এটা হচ্ছে গিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এরপর যেই নির্বাচিত হবে, যারাই নির্বাচিত হবে আমাদের মধ্যে থেকে, তারাই হচ্ছে গিয়ে এই অ্যামেন্ডমেন্ট গুলোকে এই অধ্যাদেশগুলোকে তারা অ্যামেন্ডমেন্টে তারা রূপান্তরিত করবেন আগামী সংসদ অধিবেশনে বসে। ফলশ্রুতিতে কোনোভাবেই হচ্ছে এই সংবিধানকে বাতিলের পক্ষে আমরা নই, কোনোভাবেই হচ্ছে গিয়ে আমরা সংবিধান পুনর্লিখনের পক্ষে নই। এটা আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। আরেকটা জিনিস আমরা স্পষ্টভাবে উচ্চারণ করেছি, সেটা হচ্ছে বাংলাদেশের নাম পরিবর্তনের দাবি কোথা থেকে আসলো, কার কাছ থেকে আসলো? যে হঠাৎ করে, বিশেষ করে ইংরেজি নামটা ঠিকই থাকবে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটা ঠিক থাকবে, এটার যে বাংলা নাম সেটা বদল করে দিতে হবে। এই বাংলাদেশের নাম বদল করবার তো কোনো প্রয়োজন, এটা অহেতুক বিতর্ক নিয়ে এসছে। অহেতুক বিতর্ক নিয়ে এসে একই সাথে সংস্কার কাজকে যেমন হচ্ছে গিয়ে প্রলম্বিত করবে, কারণ এই রাষ্ট্রটা যেমন আছে তেমন থাকলে তো এক শ্রেণীর মানুষের কায়েমি গোষ্ঠীর খুব ভালো হয়, ঠিক আছে? আমরা তো একটা জিনিস আমাদের অনেক সময় খুব সস্তা ভাবে বা আমাদের কাছে উপস্থাপন করা হয়, সেটা যে একটা শাসক দলই সব সমস্যা। হ্যাঁ, অবশ্যই শাসক দলটি সমস্যা, কিন্তু শাসক দলের অন্তরালে যে একটা শাসক শ্রেণী থাকে, একটা কায়েমি গোষ্ঠী থাকে, যারা যে দল আসবে সেই দলের মধ্যেই তারা তাদের অস্তিত্ব রক্ষা করে। এই কায়েমি গোষ্ঠীটা চায় না যে বাংলাদেশ রাষ্ট্রটি মেরামত হোক, বাংলাদেশের রাষ্ট্রের একটা সংস্কার হোক, এটা একটা আমূল পরিবর্তন হোক, এটা সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হোক, এই কায়েমি গোষ্ঠী চায় না। ফলে তারা এই সংস্কার নিয়ে বিতর্ক লাগাবে। এবং একই সাথে আরেকটা ঘটনা ঘটবে, যেটা মনির হোসেন ভাই তার আলোচনা শুরুতে বলেছেন, এই সংস্কার নিয়ে বিতর্ক করতে 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 শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে নির্বাচন পিছাবে এবং এই সরকারের সময়কালটা প্রলম্বিত হবে। এবং তিনি যেটা বলেন না, তার সাথে আরেকটি ঘটনা ঘটবে, যেটা নিয়ে জনমনে অত্যন্ত সন্দেহ রয়েছে। জনগণ মনে করে যে নতুন রাজনৈতিক দল যেটি তৈরি হয়েছে, এটা আবার কিংস পার্টি কিনা। আবার সেই কিংস পার্টি যখন খুবই দুর্বল, এই কিংস পার্টিটা গড়ে তুলবার জন্য এই সংস্কার বিতর্ককে আরো সামনের দিকে অগ্রসর আমরা সেই আলোচনাটি আরো বিস্তারিত করব এবং সেই প্রশ্নটি রাখবো। এর আগে একটু আপনার কাছ থেকেই জানতে চাইছি যে বাংলাদেশের নাম পরিবর্তন, 72-এর সংবিধান বাতিল এবং পুনর্লিখন, এটি কি সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব এসেছে নাকি অন্য কোনো দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছে? না, এগুলা সংস্কার কমিশনের মধ্যেই আলোচনাগুলো রয়েছে, তার প্রস্তাবনার মধ্যেই আলোচনাগুলো রয়েছে। আপনাদের কি এরকম সেই সুযোগ রাখা আছে? আমি দুজনের কাছেই একই প্রশ্ন রাখবো, সেটি আপনি শুরু করেন। সেটি হচ্ছে যে আমরা দেখেছি এর আগে সংস্কার কমিশন তার কাজ শুরু করার পরপরই কয়েকটি রাজনৈতিক দল এই ধরনের বাংলাদেশের নাম পরিবর্তন করা, 72-এর সংবিধান বাতিল করে নতুন একটি সংবিধান লেখা এবং যে মৌলিক নীতি সেগুলি কি ধরনের হবে সে ধরনের প্রস্তাব দিয়েছিল। আপনারা কি সংস্কার কমিশনের, সরকার গঠিত সংস্কার কমিশনের প্রস্তাবে একই জিনিস দেখতে পাচ্ছেন কিনা? তার মানে কয়েকটি রাজনৈতিক দল যে প্রস্তাব দিয়েছিল তার সাথে সংস্কার কমিশনের প্রস্তাবগুলির সাযুজ্য কতটা, এবং এখান থেকে এমন কোনো সন্দেহ করার কোনো কারণ আছে কিনা যে সেই দলগুলি সংস্কার কমিশনকে প্রভাবিত করতে পেরেছে যেটি আপনারা বা অন্যরা পারেননি? প্রথমে রুবেল ভাই আপনাকে একই প্রশ্ন, এবং মুশতাক ভাই আপনার কাছেও একই প্রশ্ন থাকলো যে আপনাদের মতামত কি? এত সন্দেহের ব্যাপার না, তবে এখানে বিষয়টা হচ্ছে, এখানে যদিও অনেকটা আনবায়াসলি হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে, দুটোই বলা হয়েছে
যে সংশোধন না পুনর্লেখন, এরকম সবগুলো অপশনই এখানে আছে, একটা অপশন দেওয়া হয় না, এখানে সব রকম অপশনই রয়েছে। তারপরেও আমি যেটা বলি যে এই গণঅভ্যুত্থানের পর এই যে আজকের যে ইন্টারিম গভর্নমেন্ট, একটি অন্তর্বর্তীকালীন সরকার, তো এই সরকারটা কি অরাজনৈতিক সরকার, এভাবেই তো আমাদের আমরা দেখতে চাই যে তারা হচ্ছে আসলে তারা হচ্ছে অরাজনৈতিক নেতৃবৃন্দ। এর মধ্যে ছাত্র আন্দোলনের বা এই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দান করেছিলেন তাদের একটা অন্যতম অংশীদার 2-3 জন এখানে আছেন, 3 জন কমপক্ষে এখানে আছেনই, অন্যতম অংশীদার তারা আছেন। তারাও হচ্ছে যখন ছাত্র আন্দোলন চলছিল, যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হলো বা সারা দেশ যখন তাদের দিকে তাকিয়েছিল, তখন কিন্তু তাদের অ্যাপ্রোচটা ছিল নন পলিটিক্যাল অ্যাপ্রোচ। খুবই এটা আমাদের ভাষা যেটাকে বলে অর্থনীতিবাদী একটি আন্দোলন, একটা চাকরির ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে মেধার কোটা নিয়ে একটি আন্দোলন। সেই আন্দোলনটা ডিল করতে গিয়ে আমাদের বিগত সরকার যে এত ফ্যাসিস্ট কায়দায়, একটা নির্মম কায়দায় সে হচ্ছে তার একটা চেহারা প্রদর্শন করলো, হত্যা করলো, তার মধ্যে দিয়ে আস্তে আস্তে প্রথমে ছাত্র হত্যার বিচার, তারপর 9 দফা, 9 দফার থেকে বিষয়টি টার্ন নিয়ে গেল যে হচ্ছে গিয়ে 1 দফা দাবি, সরকারের পদত্যাগের দাবি, শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এখানে সংগঠিত হলো। কিন্তু সমস্ত গুলোর ক্ষেত্রে কিন্তু সারা দেশের মানুষ, সারা দেশের ছাত্র সমাজ, সারা দেশের জনগণ, আমরা কিন্তু তাদেরকে হচ্ছে গিয়ে অরাজনৈতিক নেতৃত্ব এবং তাদেরকে কখনোই ভিন্ন কোনো একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আমরা ধরে নিই না। তারপর যখন হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হলো, তাদেরই প্রস্তাবনায় প্রফেসর ডক্টর ইউনূসের নাম প্রধান উপদেষ্টা হিসেবে আসলো, তারপর একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হলো। এরপরে গিয়ে আমরা দেখলাম হচ্ছে তাদের একজন, বিশেষ করে হচ্ছে একজন বিশেষ উপদেষ্টা আছেন, তিনি হচ্ছে অনেক রাজনৈতিক আলাপ আলোচনা উত্থাপন করা শুরু করলেন। তারা সে আলোচনার সুর কোনোটা দেখে মনে হলো সাব অল্টার্ন, কোনোটা দেখে মনে হলো পোস্ট মডার্নিজম, কোনোটা দেখে মনে হলো যে তারা অবশ্য ইদানিং একজন বলে বসছে তারা পোস্ট আইডিওলজি, তাদের পার্টির রাজনীতি হচ্ছে পোস্ট আইডিওলজি। রুবেল ভাই নানা ধরনের রাজনৈতিক ভিক্ষা হাজির করা শুরু করলো এবং হাজির করা শুরু করলো। আমি যেটি জানতে চেয়েছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গ্রুপ তাদের প্রস্তাব দেবেই, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যেসব উপদেষ্টা যারা আছেন তাদের মধ্য থেকেও হয়তো প্রস্তাব দিয়ে থাকতে পারেন, স্বাভাবিক, এটি অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি জানতে চেয়েছিলাম যে সরকার যে কমিশনটি গঠন করবে, হ্যাঁ আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, আমি সংক্ষেপে শেষ করে দিই। সেটি হচ্ছে যে সরকারের এই প্রস্তাবনাগুলোর সাথে ওনাদের যে আলোচনাগুলো ছিল এবং তারা যে নতুন রাজনৈতিক দলও তৈরি হয়েছে তাদের আলোচনাগুলোর মানে আলোচনাগুলো এখানে আছে, প্রশ্নগুলো এখানে আছে, কিন্তু এটা একপেশে ভাবে নাই, এটা আবার বলতে হবে। এখানে অপশন আছে, ইয়েস অর নো, আপনার নাকচ করার অপশন আছে, কিন্তু অনেকগুলো মিলে যায়। তো তাই বলে একেবারে খুব বেশি মিলে যাচ্ছে বা তাদের যে হচ্ছে চিন্তাটাকে এককভাবে প্রাধান্য দিয়ে তাদের পারপাসটাই সার্ভ করার চেষ্টা করছে কমিশন গুলো, আমি এই বিষয়ে হচ্ছে গিয়ে একমত নই আর কি। সুযোগ আছে, এখনো সুযোগ আছে তাদের ভ্রান্তিগুলোকে এক পাশে রেখে সঠিক জায়গায় নিয়ে অগ্রসর হওয়ার জন্য। তাদের চিন্তাটাকেই যে ইমপ্লিকেশন করবে এই সংস্কার কমিশন, আমি সেরকম ভাবে দেখছি না, পুরোপুরি দেখছি না। মুশতাক ভাই, আপনার কাছ থেকেও একই প্রশ্নের জবাব চাইছিলাম যে কোন দলের প্রভাব আছে বলে আপনাদের মনে হচ্ছে কিনা সংস্কার কমিশনের উপর? দেখুন, আমি ওনাদের সাথে সরাসরি আলোচনা করার সুযোগ হয়নি সংস্কার কমিশনের সাথে। যেটা হলো যে তাদের এই রিপোর্ট তৈরি করার আগে তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে বক্তব্য আহ্বান করেছিলেন, যে তখন একটা ছক দিয়েছিলেন তারা, এবং ছকের বাইরেও কথা বলা গিয়েছিল। আমরা আমাদের দল থেকে তারা কতগুলো মোটা দাগে 5-7টা বিষয়ে আমাদের বিস্তারিত মতামত চেয়েছে, আর ওপেন একটা ছিল। সম্ভবত যারা আমরা বলেছি যে রাষ্ট্রীয় 4 মূলনীতি থাকতে হবে, এর পরিপন্থী কোনো জিনিস আমরা করি না, সমর্থন করি না, এবং রাষ্ট্রধর্মটা বাতিল করতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, এটা তো ধর্মগ্রন্থ নয়, সংবিধান সকল ধর্মবর্ণের জন্য, কাজে একটা পবিত্র ধর্মগ্রন্থের বিষয় এখানে থাকবে কেন, এগুলো আমরা বলেছি। সম্ভবত অন্যান্য রাজনৈতিক দল, ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তারা ওভাবে লিখেছে যে অবশ্যই এখানে কোরআন সুন্নাহ থাকতে হবে, এখানে কোরআনের আইন থাকতে হবে, কেউ কেউ হয়তো শরিয়া আইনের কথা বলতে পারে। এখন এইগুলো সবগুলো নিয়ে সম্ভবত আমার ধারণা যে কোন কোন জায়গাটা ডিবেট আছে, সেই ডিবেটগুলোকে তারা
ওই কোশ্চেনিয়ারে ছকে ফেলেছে যে সমর্থন করেন কি করেন না, বা ইমপ্লিমেন্টেশন কিভাবে ইমপ্লিমেন্ট করবে। কোনোটা এখন ইমপ্লিমেন্ট যদি করতে হয়, বাস্তবায়ন করতে হয় রাষ্ট্রপতি অধ্যাদেশে, কোনোটা রাজনৈতিক দলগুলো যখন সংসদ নির্বাচনের পরে পার্টি টু পার্টি আলোচনা করতে পারে, সেটা গণভোট, কেউ কেউ গণভোট বলছে, কেউ কেউ সংসদ বলছে। এইভাবে তারা সম্ভবত ভাগ করেছেন এবং সবচাইতে যেগুলো বিতর্কর জন্ম দিবে সেগুলোই তারা এই প্রশ্নমালার সবচেয়ে আগে রেখেছেন, যেগুলো আমার দল আমরা কিন্তু অধিকাংশই একমত নই বলেছি। আর কোনোটা যেমন ধরুন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা সমর্থন করি, আমাদের দল অনেক আগে থেকে এটা সমর্থন করেছে। আর সেখানে কিন্তু কম্পোজিশন কি হবে এটা বলেছি আমরা আলোচনার মাধ্যমে ঠিক করতে, এবং এটা এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নির্বাচন এখনই হয়ে যাবে তা না। আমরা বলেছি যে জনাব সিরাজুল আলম খানের একটা প্রস্তাবনা ছিল যে পেশাভিত্তিক প্রতিনিধিত্ব কিভাবে হবে। 500 আসনের পার্লামেন্ট, তখন তার বক্তব্য ছিল 300 আসনের সাথে 200 আসন প্লাস করা, সেই 200 আসনের পেশাভিত্তিক প্রতিনিধিত্ব। সেখানকার সেই প্রস্তাবটা আমরা বলেছি যে আলোচনার ভিত্তিতে কনসেনসাস করে শুধুমাত্র 200 আসন সবই সংখ্যানুপাতিক ভিত্তিতে হবে তা না, সংখ্যানুপাতিকও থাকবে, শ্রেণী পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এগুলো আমরা বলেছি যে আগামী পার্লামেন্ট নির্বাচন হওয়ার পরে এটা বিস্তারিত আলোচনা হোক। তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নির্বাচনটা এখনই হয়ে যাচ্ছে না, সেটা ভবিষ্যতে একমত হয়ে করতে হবে। এভাবে আমরা আমাদের বক্তব্য দিয়েছি। কাজেই আমার মনে হয় যে যেমন আপনি কি বলে বহুত্ববাদ, আমরা বলছি যে 4টা যে মূলনীতি 72-এর আছে, কেন সেটা বাতিল করবেন সেটা যদি যৌক্তিকতা আমাদের কাছে পরিষ্কার না হয়, তাহলে নতুন মূলনীতি কি হবে সেটার বিষয়ে মন্তব্য আমরা এখনই করতে পারছি না। আলোচনা সাপেক্ষ যদি এমন হয়, বৃহত্তর ঐক্য হলো যে না রাষ্ট্রধর্ম বিল থাকবে না, বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না, তো ধর্মভিত্তিক থাকবে না, ধর্মনিরপেক্ষতাও থাকবে না, তাহলে তার বদলে কি দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে আলোচনা করে আমরা ঠিক করতে পারি বহুত্ববাদ থাকবে না কি থাকবে ইত্যাদি। একই কথা সমাজতন্ত্র, সমাজতন্ত্র কেন কাটবেন? বলা হচ্ছে সমাজতন্ত্র নাকি বর্তমান যুগে অচল। তাহলে যদি আমি বলি যে গণতন্ত্রের কথা বলছেন, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে কি গণতন্ত্র আছে? পৃথিবীর অধিকাংশ দেশে কি গণতন্ত্র আছে? কাজে এটা অচল হয়ে গেছে। কাজে এখন আমাদেরকে কর্তৃত্ববাদ চলবে, যেভাবে হাসিনা চালিয়ে গেছেন সেটাই চলবে। এটা তো একটা খোঁড়া যুক্তি। সমাজতন্ত্র আপনি কাটছেন কেন? যদি বলেন যে এটা, যেমন একটা কথা জনাব আলী রিয়াজ, উনি কিন্তু সংস্কার কমিশনের প্রধান, উনি বিভিন্ন সমাবেশে বলছেন যে আমি দেখা হলে বলবো, আশা করি দেখা হয়, আমাদের দলের সঙ্গে আলোচনা হয়, এবং আমি যদি দলের দলে থাকি, যে 72 সালে নাকি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ম্যানিফেস্টো করা হয়েছে। জনাব রিয়াজ, আপনি তো একসময়, আমরা একই সঙ্গে ছাত্র রাজনীতি করেছি, 1972 সালে যতগুলো রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল ছিল, এমনকি বঙ্গবন্ধুর প্রচন্ড বিরোধী আমরা তো পরে দল করেছি, এর আগে ভাসানী ন্যাপ, তারা কি এই 4টা মূলনীতি বিরোধিতা করেছে? কোনো দল বিরোধিতা করেনি। হ্যাঁ, যখন তারা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, তাদেরকে তো আমরা ডাকি নাই যে এই সংবিধান কি হবে তোমাদের মতামত দাও। তারা পরাজিত শক্তি, তাদের পরাজয়ের উপরে ভিত্তি করে তো সংবিধানটা হবে। তখন সবাই সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার পক্ষে ছিল। হ্যাঁ, সমাজতন্ত্রের মধ্যে কেউ বলেছে আমরা বলেছি বৈজ্ঞানিক সমাজতন্ত্রী, মার্ক্সবাদী লেনিনবাদী সমাজতন্ত্রী, কোনো কোনো দল বলছে না সোশ্যাল ডেমোক্রেসি, সেখানে মার্ক্সবাদ নট নেসেসারি, অমার্ক্সীয় সমাজতন্ত্রের কথা বলেছেন। কাজে সেটা কিন্তু মোটা থেকে সমাজতন্ত্র ছিল। ধর্মনিরপেক্ষতা সবাই একমত ছিল যে ধর্মের ভিত্তিতে পাকিস্তান ভারত ভাগ হয়েছে, ওই লাশের উপরে আমরা যাব না। এখন যেমন 2025 সালে গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি আওয়ামী লীগকে কি আমরা আলোচনায় রাখছি? আপনি জনাব আলী রিয়াজ যে বলছেন যে একদলীয় সংবিধান, 25 সালে যে সংবিধান করবেন, যখন আওয়ামী লীগ রাজনীতি, তারা যেভাবে যদি রাজনীতিক পরিবর্তিত অবস্থা, যেভাবে রাজনীতিতে আসে, তারা যদি বলে আমাদেরকে তো জিজ্ঞেস করা হয় নাই, 14 দলের ইনোভেট জাসদ, মেরন ভাই ওয়ার্কার্স পার্টি, তারা যদি বলে আমাদেরকে তো কনসার্ন করা হয়, একটা একদলীয় একটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টো 2025-এর সংবিধান করা হয়েছে, আমরা মানি না। কাজেই আমরা গণঅভ্যুত্থানে পরাজিত শক্তির কোনো বক্তব্য আমরা এখনো বিবেচনায় আনছি না। আর 1972 সালে যদি একটা পুরোপুরি সত্য ছিল যে একটা স্বাধীনতায় চায়নি, স্বাধীনতার বিরুদ্ধে ছিল, তাদেরকে মতামত আমরা কেন স্বাধীন দেশের সংবিধানে নেব? কাজেই আপনি এগুলো বলে কিন্তু আপনি পরিবেশটাকে বায়াস করে ফেলছেন। আপনি হ্যাঁ, যদি সংবিধানকে যুগোপযোগী করতে চান, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, আমরা বলি জাতীয়তাবাদের সংজ্ঞা নির্ধারণ করতে হবে। এই জাতীয়তাবাদ কিন্তু এসছে কিন্তু মানে আওয়ামী লীগের মাথা থেকে না। 1952 সাল থেকে একটা জাতীয়তাবাদী আন্দোলন হয়েছে,
সেই বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে সশস্ত্র মুক্তি সংগ্রাম হয়েছে। হ্যাঁ, সেখানে ঘাটতি ছিল, যেটা ডক্টর রুবেল বলেছেন, যে অন্যান্য জাতিসত্তার পরিচয়কে এখানে আমলে আনা হয়নি, সেটা অবশ্যই এখানে সংযুক্ত করতে হবে। এটা অবশ্যই আমাদের দলের এতে আমরা এতে বলেছি প্রস্তাবে। তারপর দেখেন আদিবাসী, সংবিধানে কেন আদিবাসী থাকবে না? যখন এই আওয়ামী লীগের সরকার 14 দলীয় সরকার সংবিধানে ব্যাপক সংবিধানে আনে, তখন আদিবাসীটা কেটে দেওয়া হয়েছিল। তার প্রতিবাদ করে আমাদের দলের 3 জন এবং ওয়ার্কার্স পার্টির তারা সংবিধানে করেননি, স্বাক্ষর করেননি এই অ্যামেন্ডমেন্টে। আমাদের বক্তব্য ছিল যে আদিবাসীটার সংজ্ঞা নির্ধারণ করতে হবে। আদিবাসী বলতে যারা বিরোধিতা করে তারা বলে যে বাংলাদেশের লোকেরা এখানকার আদিবাসিন্দা না, যারা ওই আদিবাসী বলা হয় তারা আদিবাসীদের কাছে আমরা হচ্ছে এখানকার ইনভেডার্স, বা আমরা এখানে দখল করেছি। না, আদিবাসী বলতে একটা আধুনিক সংজ্ঞা আছে বাংলাদেশের ক্ষেত্রে। সেই সংজ্ঞাটা আমরা করতে পারি যে এখানে বাঙালি, তারপরে চাকমা, মারমা বা সাঁওতাল সবাই এখানকার আদিবাসী। তবে আদিবাসী বলতে সাধারণত বোঝায় যারা আদিম জীবনযাত্রা থেকে আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত হননি, তারা এখনো সেই আদি পরিবেশেই থাকতে অভ্যস্ত, স্বাচ্ছন্দ্য বোধ করেন প্রকৃতির মাঝে। এভাবে আমি ঠিক ভালোভাবে বলতে পারছি না যারা নৃতাত্ত্বিক। বিষয়টি এরকম যে যেটি বলা হয় যে মূল জনগোষ্ঠীর চাইতে আলাদা সংস্কৃতি ধারণ করেন, আলাদা ভাষা ব্যবহার করেন, তাদেরকে সাধারণত আদিবাসী শব্দটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইউনিসেফ, তারপর WHO, জাতিসংঘে আদিবাসী শব্দটা আছে, ইন্ডিজিনিয়াস পপুলেশন। কাজেই এটা একটা সংজ্ঞা নির্ধারণ করে আমাদের আদিবাসী কাটা ঠিক হবে না। অথবা আমরা ভালো বাংলাও করতে পারি, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী এটা ইন্ডিজিনিয়াস পিপুলের ভালো বাংলা না, কাজেই এটা কাটা যাবে না। এগুলো আমরা বলেছি আমাদের প্রস্তাবে। কাজেই ক্ষুদ্র শব্দটি কোন জনগোষ্ঠীর জাতিগতভাবে কোন জনগোষ্ঠীকে ক্ষুদ্র বলাটা এক ধরনের অবমাননা করেই মনে হয়। আমি যদি আপনার কাছে যেই একটি হচ্ছে যেগুলি আমাদের সংসদের মাধ্যমে সংশোধন করতে হবে, বিশেষ করে সংবিধান, এর বাইরে আপনি নিজেই আলোচনায় তুলেছিলেন যে স্থানীয় সরকার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার, এই দুটি বিষয়ে যেগুলি মানুষকে কয়েকদিন পরে নির্বাচনের সময়েই মানুষ চোখে দেখবে। নির্বাচন সংস্কারে আমরা দেখেছিলাম যে প্রধান উপদেষ্টা নিজেই ভোটারদের বয়স কমানোর একটি প্রস্তাব দিয়েছিলেন তিনি নিজেই, এবং প্রার্থী হওয়ার বয়সটাও কমানোর একটি প্রস্তাব দিয়েছিলেন, যেটি আমরা দেখেছি যে তরুণদের যে নতুন দল তারাও সেইটি আরো 1 বছর কমিয়ে প্রস্তাব দিয়েছে। আপনারা কি ওই রকম প্রস্তাব পেয়েছেন সংস্কার কমিশনের পক্ষ থেকে, নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে, যে আসলে ভোটারদের বয়স 1 বছর কমিয়ে 17 বছর করা, অথবা এনসিপির প্রস্তাব অনুযায়ী 16 বছর করা? তাদের দিক থেকে কি এরকম কোনো প্রস্তাব এসেছে? হ্যাঁ, এটা ছকের মধ্যে ছিল। আমরা বলেছি না, এখন যে নিয়মটা আছে সেটাই থাকুক, এখানে বয়স কমানোর কোনো প্রয়োজন নেই। আমরা এগুলো স্পষ্ট বলি। তারপরে প্রজাতন্ত্র বাংলা তারা নাগরিকতন্ত্র করতে চেয়েছে, আমরা এটাকে বলেছি না, যেই নামটা আমাদের আছে সেটাই থাকতে হবে। এমন কোনো যুক্তি নাই যে এটা বাংলা অনুবাদটা বদল করতে হবে। কাজেই এগুলো ছিল, কিন্তু এগুলো ছকের মধ্যে ছিল। আমরা এগুলোকে একমত নই বলে আমরা জানিয়েছি। আর স্থানীয় সরকার ব্যবস্থায় কি কি ধরনের প্রস্তাব এসেছিল যেগুলি আপনি বলেছেন পজিটিভ, সবাই একমত হওয়া উচিত? স্থানীয় সরকার কমিশনের রিপোর্টটা কিন্তু এখনো প্রকাশিত হয়নি। একটা খসড়া বা হাতে এসেছে আমাদের কাছে, সেটা আলোচনার ভিত্তিতে। তবে জনসংস্কার কমিশনের প্রস্তাবে স্থানীয় সরকারকে, জেলা পরিষদকে পুরোই তারা গায়েব করে দিয়েছে। তারা প্রদেশ করার প্রস্তাব দিয়েছে, যদিও আমাদের দল প্রদেশ করার পক্ষে, কিন্তু এটা আমরা বলেছি যে ব্যাপক ভিত্তিক আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আমরা পক্ষে, আমাদের যুক্তি আছে, কিন্তু এটাকে আমরা এখনই অধ্যাদেশের মাধ্যমে করতে রাজি না। আগামী পার্লামেন্টে আলোচনা করেই করতে হবে। আমরা ফেডারেল পদ্ধতিরও সমর্থক, এটাও কিন্তু আলোচনা করে করতে বলেছি আমরা, এখনই এটা করার কিছু না। এই একটা আপনার প্রদেশের প্রস্তাবটা দিয়ে তারা জেলা পরিষদটাকে নিশ্চিহ্ন করে দিয়ে তারা স্থানীয় সরকারটাকে উপজেলা থেকে শুরু করেছে, এবং উপজেলা পরিষদের উপরে তারা ইউএনএকে বসাচ্ছে, যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদের বাইরে, আবার উপজেলা পরিষদের সেক্রেটারি করেছে একজন জুনিয়র সরকারি কর্মকর্তাকে, এবং তারা যে কোনো সময় ইউনিয়ন পরিষদ বাতিল করতে পারবে, তারা উপজেলা পরিষদ বাতিল করতে পারবে। এগুলো তো রেখে দিয়েছে। অর্থাৎ স্থানীয় সরকারকে ঠুটো জগন্নাথ এখন তো আছেই, আরো ঠুটো জগন্নাথ করার জন্য তারা প্রস্তাব দিয়েছে। কাজে স্থানীয় সরকার কমিশনের রিপোর্ট যেটা সামনে আসছে, খসড়া যেটা দেখেছি, সে ঠিক তার বিপরীত। তারা বলেছে যে জেলা পরিষদটাকেই স্থানীয় সরকারের
মানে মূল কাঠামো হিসেবে ধরে নিয়ে নিচের গুলোকে আমরা তার ইমপ্লিমেন্টিং এজেন্সি বা তার বাস্তবায়নকারী সংস্থা হিসেবে করতে হবে এবং একটা আইনের মাধ্যমে করতে হবে। কাজে ওই দুটো মিলিয়ে যদি করা যায়, আমরা স্থানীয় সরকার সংস্কার কমিশন যে প্রস্তাবনাটা আনতে যাচ্ছে, যখন অফিসিয়ালি তারা পেশ করে, জানি না এটা ঠিক থাকে যদি, তাহলে ওটা আমরা পক্ষে। ওটার আদলে জনসংস্কার কমিশনের সুপারিশটাকে ঢেলে সাজাতে হবে। এখন যেটা আমলা নির্ভর, আমলাতান্ত্রিক যে কাঠামোটা, সেটাকে আরো শক্তিশালী করার জন্য বলা হচ্ছে। ইতিমধ্যে যারা আমলাতন্ত্রের সমর্থক তারা বলে বেড়াচ্ছে যে এগুলো অবাস্তব, মানে স্থানীয় সরকারেরটা, যে মানুষগুলো ভালো হলেই তো সব হয়ে যায়। যেমন নির্বাচন কমিশন সংস্কার বলেছে যে ডিসির কাছে রিটার্নিং অফিসারের ক্ষমতা না রেখে রিটার্নিং অফিসার হবে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা, তারা নির্বাচন কমিশনের জন্য আলাদা সচিবালয় করতে বলেছে। প্রশাসন থেকে ডেপুটেশনে সেখানে আমলারা আসবেন, তারা সমস্ত অপকর্ম করবেন, সরকারের নির্বাহী বিভাগের সেটা তারা আপনার নির্বাচন সংস্কার কমিশন সেটাকে না বলেছে। কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশনে কিন্তু এটা নাই। তারা আমলা কর্তৃত্বেই সবকিছু, তারা সচিবালয়েও সবকিছু করবে এবং তারা মাঠ পর্যায়ে ডিজি লেভেল, ডেপুটি সেক্রেটারি, একেবারে ডাইরেক্টর লেভেল সবগুলো দখল করবে। এইভাবে একটা প্রশাসনিক আমলাতান্ত্রিক নেতৃত্বাধীন একটা সংস্কার করতে চাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনে। ঠিক তার বিপরীতে কিন্তু নির্বাচন কমিশন সংস্কার কমিশন জুডিশিয়াল। বিচার বিভাগ সংস্কার কমিশনে কিন্তু অনেক ভালো ভালো কথা আছে। বিচার বিভাগের যে স্বাধীনতা, মাজদার হোসেন মামলার রায়, যেটা আমি বলি যে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে তৎকালীন বিচারপতি, প্রধান বিচারপতি সিনহা উদ্যোগ নিয়েছিলেন। তাকে একটা ট্যাগ লাগিয়ে তাকে গায়ের জোরে আপনার দেশের বাইরে বের করে দেওয়া হলো। উনি কিন্তু বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পরিপূর্ণভাবে আলাদা করার প্রস্তাব দিয়েছিলেন। এবারের বিচার বিভাগ সংস্কার কমিশন সেই প্রস্তাবগুলো নিয়ে আসছে। এগুলো আমি বলছি সাহসী প্রস্তাব, যেগুলো বাস্তবায়ন করা দরকার। এগুলো অন্যান্য বিতর্কে ডামাডোলের জন্য হারিয়ে না যায়। স্থানীয় সরকার এবং নির্বাচন ব্যবস্থার যেসব সুপারিশ প্রস্তাবগুলি এসেছে, এগুলির কয়টির সাথে আপনারা একমত? এবং এই ধরনের যে মুশতাক ভাই যেটি বলছিলেন যে স্থানীয় সরকার ব্যবস্থাকে ঠুটু জগন্নাথ করে দেওয়ার প্রস্তাব এসেছে জনপ্রশাসন সংস্কার কমিশন থেকে, অর্থাৎ সরকারেরই গঠিত দুইটি কমিশন দুই রকমের প্রস্তাব নিয়ে এসেছে, একদম পরস্পর বিরোধী। এ নিয়ে আপনাদের অবস্থান কি? ধন্যবাদ। আমি আমাদের আলোচনার শুরুতেই বলেছিলাম, আমরা যে সংখ্যার সে তত্ত্বে যাইনি আর কি, কয়টা একমত কয়টা একমত না। এই ক্ষেত্রে আমরা আমাদের পূর্বেই একটা 17 দফার কর্মসূচি রয়েছে। 17 দফার কর্মসূচি রয়েছে সামগ্রিকভাবে। আমরা সেই 17 দফার কর্মসূচি কিন্তু তাদের কাছে প্রদান করেছি আর কি। আমরা বলেছি যে তারা ভাবতেই পারে, কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এখন এই সিস্টেমটাকে যদি একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে আনতে হয়, তাহলে হচ্ছে যে তারা যেই ধরনের পদ্ধতির মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, সেটা অনেকটাই উপরিভাষা হবে একদিক দিয়ে, আবার দিক দিয়ে হবে উপর থেকে চাপায় দেওয়া। সেটা বাস্তব যে অভিজ্ঞতা মানুষের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনের যে সমস্যা, এবং প্রশাসন যেভাবে করে মানুষ হচ্ছে প্রশাসনের কাজগুলো, প্রশাসনের সেবা পেতে যেভাবে হচ্ছে গিয়ে মানুষ হচ্ছে গিয়ে বঞ্চিত হতো বা মানুষকে হচ্ছে হয়রানি হতে হতো, সেটাকে তো হচ্ছে লাঘব করাই উদ্দেশ্য ছিল। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনেক বেশি উপরিভাষা জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়ার কারণে তারা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একেবারে উল্টো পথে চলছে। আমরা এটা বারবার বলেছি, আমাদের 17 দফা কর্মসূচির মধ্যে বলেছি যে স্থানীয় সরকারগুলোকে ক্ষমতায়ন করতে হবে, স্থানীয় সরকারগুলোকে আরো শক্তিশালী করার জায়গায় যেতে হবে। এবং সেটার ক্ষেত্রে আমরা যেটা আগে দেখিয়েছি যে দেখা গেছে যে জাতীয় সংসদ সদস্য যে থাকে, এমপি থাকে, সেই এমপির হচ্ছে একটা বিরাট প্রাধান্য থাকে। দেখা যায় যে এমপির প্রাধান্য এতই বেশি থাকে যে উপজেলা পরিষদ বলেন আর ইউনিয়ন পরিষদ বলেন, এরা অনেক ক্ষেত্রেই হচ্ছে যে ছোট জগন্নাথের মতোই হয়ে থাকে আর কি। আর সেটার ক্ষেত্রে এটাকে আরো বিকশিত করার কথা ছিল, আর একটু স্বাধীনভাবে অগ্রসর হওয়ার কথা, স্থানীয় সরকারকে ক্ষমতায়ন করার কথা। সেটা না করে এটাকে আরো আমলাতন্ত্রের কাছে হচ্ছে গিয়ে এটাকে জিম্মি করে দেওয়ার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, প্রচ্ছন্ন প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। ফলে আমি হচ্ছে গিয়ে একটা মুস্তাক ভাই বা বাংলাদেশ জাসদের যে আলোচনা, সেই আলোচনার সাথেও কমিউনিস্ট পার্টির আলোচনা কোনো ফারাক বা
দ্বিমত এই ক্ষেত্রে নেই। তবে এক্ষেত্রে যেটা হচ্ছে সবকিছু মিলে আরেকটু গভীরভাবে দেখলে আমার কাছে যেটা মনে হয় যে আপনার নির্বাহী বিভাগ বলেন বা আইন বিভাগ বলেন, সবকিছুই যেন একটু হচ্ছে আহ বিশেষ করে আইন বিভাগের ক্ষেত্রেও কি আমরা কি আস্থা রাখতে পারবো তাদের প্রস্তাবনা যেভাবে অগ্রসর হচ্ছে? তাতে আমার কাছে যেটা মনে হয় যে আইন বিভাগের বিষয়টি হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে অনেকখানি হচ্ছে আন্ডারমাইন্ড জায়গায় পৌঁছায় যাবে। আমাদের হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতার যে বিষয়টি ছিল সেই বিষয়টির ক্ষেত্রে কতটুকু অগ্রসর হতে পারবো, যদি আমি আইনের ক্ষেত্রে বিশেষজ্ঞ নই। তবে আমরা যেটুকু দেখেছি, যেটুকু টেন্স বুঝেছি, সেই টেন্সটা হচ্ছে খুব একটা সুবিধার না আর কি এই জায়গাটা। তো আপাতত সংক্ষেপে তো যেটি বলছিলেন মোস্তাক ভাইয়ের কাছে আবারও ফিরতে চাই। আমরা আলোচনার প্রায় শেষ দিকেই চলে এসেছি। সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে এখন তো গত জুলাইয়ের অভ্যুত্থানে পরাজিত শক্তিদের সাথে কোনো রকমের আলোচনা হয়নি। এই সংবিধান সংশোধন করা নিয়ে, সংস্কার করা নিয়ে বা অন্যান্য বিষয় সংস্কার করা নিয়ে। এর মধ্যে যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, তাদের তো এখনো বড় একটি জনসমর্থন রয়ে গেছে। তারা রাজনীতি থেকে এখনো নিষিদ্ধও হয়নি। সেক্ষেত্রে আপনারা যখন এই সংস্কার প্রস্তাবগুলি গ্রহণ করছেন, তারা যখন ফিরে আসবে মাঠে, তারা যদি বলে যে এই সংস্কার তারা মানে না, তখন কি ধরনের জটিলতা দেখা দিতে পারে? বা আওয়ামী লীগ ফিরে আসার ক্ষেত্রে আপনারা কোনো সমস্যা দেখেন কিনা? যে আওয়ামী লীগকে ফিরতে দেয়া উচিত নয় বা তাদের মতামত একদমই যে বাদ গেল, এটি যৌক্তিক কিনা? দেখুন, আমি বলছিলাম 1972 সালের প্রেক্ষাপটে। 1972 সালে তো ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং স্বাধীনতা বিরোধীরা নিষিদ্ধ ছিল। কিন্তু এখন যে আওয়ামী লীগকে তো আমরা অবশ্যই তার বিচার হওয়া দরকার। যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে গত জুলাই আগস্টে, আগের কথাগুলো বাদ দিলাম, এর আগ পর্যন্ত আমাদের দলেরও দাবি ছিল যে একটা অন্তর্বর্তীকালীন গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ফেরত আনা দরকার। সেজন্য শেখ হাসিনাকে তাকে ক্ষমতা ছেড়ে দিয়েই একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। যদি বিরোধী দল শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায়, যেটা রাখতে চায়নি, আমরাও পক্ষে ছিলাম না, কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন করতে হবে। কিন্তু 15ই জুলাই যখন তারা সহিংস পন্থায় আন্দোলনকে দমন করতে গেল এবং 16ই জুলাই হত্যাকাণ্ড শুরু হলো, তখন আমরা আমাদের দল থেকে সরাসরি আমরা জাতীয় কমিটির মিটিং ডেকে যে শেখ হাসিনার পদত্যাগ ছাড়া এই রাজনৈতিক সমাধান হবে না, সেখানে গিয়েছি। কিন্তু রাজনৈতিকভাবে যে বিষয়গুলো আওয়ামী লীগ ধারণ করে, তারা 72-এর সংবিধান যেই জায়গায় রেখে গিয়েছে, সেখানে আমরা নিবর্তনমূলক ধারা যেগুলো, সেগুলো অবশ্যই বাতিল করতে হবে। এ বিষয়ে কোনো রকম আমাদের দ্বিধাদ্বন্দ্ব নেই। সেটা আওয়ামী লীগ যতই সমর্থন করুক না কেন। কিন্তু যেটা আপনার মুক্তিযুদ্ধের বিষয়, সেটা আমরা পরিপূর্ণভাবে ধারণ করি। এবং ডক্টর রুবেলও বলেছে যে মুক্তিযুদ্ধের চেতনা তো ছিল আমাদের যে মৌলিক অধিকার, সেগুলোকে তারা বলেছে আদালত দ্বারা বাস্তবায়নযোগ্য না। এবারে অবশ্য যে সংবিধান সংস্কার কমিশন, তারা বলেছে আদালত দ্বারা বাস্তবায়নযোগ্য অনেকগুলো অধিকার নিয়ে এসেছে, কিন্তু কিছু কিছু অধিকার বাদ দিয়েছে। যেমন স্বাস্থ্যের অধিকারকে এরা বলেছে যে আদালত দ্বারা বাস্তবায়নের জন্য বাধ্য করা যাবে না। বলছে না, এটাও করতে হবে। তবে হ্যাঁ, সময় লাগতে পারে, আপনার 2030 সাল পর্যন্ত সময় নেন। এনিওয়ে, কিন্তু ধরুন যে সংবিধানের 4 মূলনীতি অবশ্যই আমরা রাখার পক্ষে। যদি এটা বদলাইতে হয় তাহলে যুক্তি দিতে হবে, উপযুক্ত শব্দ দ্বারা প্রতিস্থাপন হতে পারে, সেটা বলছে আলোচনা সাপেক্ষ, কিন্তু রেখে দিতে হবে। রাষ্ট্রধর্ম ইসলামকে আওয়ামী লীগ তো বাতিল করেনি, এটা দোহাই দিচ্ছে বর্তমান সংস্কার কমিশন। বিসমিল্লাহ, আওয়ামী লীগ বাতিল করেনি, যে কোনো রাজনৈতিক দল এটা বাতিল করে, কাজে এটা থাক। এটা একটা কুযুক্তি। আমরা আওয়ামী লীগ সমর্থন করলেও কিন্তু এটার পক্ষে আমরা না। কাজে এগুলো, এই সমস্ত বিষয় আমার মনে হয় আওয়ামী লীগের সাথে যে রাজনৈতিক বিষয়গুলো আছে, সেগুলো হয়তো আমাদের, যারা আমরা প্রগতিশীল রাজনীতি করছি, বরঞ্চ আওয়ামী লীগ যেখানে তাদের রাজনৈতিক সীমাবদ্ধতা ছিল, সেখান থেকে আমরা আরো বেশি দাবি করছি। কিন্তু নিবর্তনমূলক আইন অবশ্যই বাতিল করতে হবে। আওয়ামী লীগ সমর্থন করবে কিনা জানি না, তারা যদি, তবে এখন আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ রাজনৈতিক দল নয়, আমি জানি না তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি তারা বুঝবে, বা 14 দল, তারা যদি এই সংস্কার কমিশন নিয়ে কোনো বক্তব্য রাখে, এইটা তো এটা দিলে অন্তত আমি এটা পড়ে দেখব, যে তারা অনলাইনে দেখ বা কোথাও দেখ
বা এখন তো ইউটিউবে বিদেশ থেকে অনেকে বাড়ি দিচ্ছেন, তারা যদি সংবিধান সংস্কার নিয়ে কোনো বক্তব্য রাখে নিশ্চয়ই সেটা অন্তত আমি শোনার পক্ষপাতী। কিন্তু তারা হুমকি ধামকি দিচ্ছে, সরকারকে অবৈধ বলছে, উৎখাত করতে হবে, এগুলো তো মানে প্রশ্নই আসে না এগুলো ইয়ে করার বা আমলে নেওয়ার। কাজেই আমার মনে হয় যে পলিটিক্যাল এবং ইডিওলজিক্যাল বিষয়গুলো যেগুলো আছে সেগুলো তাদের চাইতে আরো ভালোভাবে আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এসব বিষয়ে আমরা আরো ভালোভাবে বলতে পারবো। এখন তারা যদি ভবিষ্যতে উদ্দেশ্যমূলকভাবে কোনো কিছু করে রাজনৈতিক খারাপ উদ্দেশ্যে, সেটা তো আমরা সমর্থন করব না। তবে এখনো তারা বলতে পারে, তাদের ব্যাপার, তাদের বলতে তো কোনো আমি বাধা দেখছি না। ধন্যবাদ। এটি গেল একটি দিক। আমরা আলোচনার একেবারেই শেষ প্রান্তে একটি করে প্রশ্ন এবং সংক্ষেপে জবাব চাইব। রুবেল ভাই, আপনার কাছে প্রথমে করছি যে আমাদের যে আজকের আলোচনার বিষয় সংস্কার প্রস্তাবগুলি যে নিয়ে আসা হয়েছে, বিশেষ করে সংবিধান সংস্কারের যেসব বিতর্কিত প্রস্তাব সংস্কার কমিশনের দিক থেকে এবং একই সাথে বিভিন্ন দল যারা এখন প্রভাবশালী দল হিসেবে পরিচিত তাদের দিক থেকে নিয়ে আসা হয়েছে, এই সব দল এবং তাদের প্রস্তাবগুলি কি আসলেই নির্বাচনকে বিলম্বিত করার কোনো কৌশল কিনা, অর্থাৎ এইসব প্রস্তাবের উদ্দেশ্য কি? আমি একটু মিস করেছি, আরেকবার সংক্ষেপে প্রশ্নটা করুন। জি, আমি বলতে চাইছিলাম যে আমাদের যে আজকের এই আলোচনার বিষয় সেটি হচ্ছে যে সংস্কার প্রস্তাব যেগুলি নিয়ে আসা হয়েছে এ নিয়ে একটি বিতর্ক তুলে নির্বাচনকে আরো বিলম্বিত করার কোনো কৌশল কিনা, এটি ছিল আপনার কাছে আমার প্রশ্ন। আমরা মনে করি, কথা শুনতে পাচ্ছেন তো, আমরা বাংলাদেশি কমিউনিস্ট পার্টি মনে করি যে সংস্কার অপরিহার্য, সংস্কার প্রয়োজন। ঠিক আছে, বাংলাদেশের যে রাষ্ট্রের যে পরিস্থিতি, দেশের যে পরিস্থিতি, সংস্কার অপরিহার্য একটি বিষয়। আমরাও যদি এখন নির্বাচনে জিতে আসতাম, কিংবা ধরেন এই গণ অভ্যুত্থান যদি বামপন্থীদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হইতো, তো বামপন্থীরা গণ অভ্যুত্থান করবার পরও বামপন্থী নেতৃত্বে যদি হতো, তাহলে আমরা প্রথম যে কাজটা করতাম সেটা সংস্কার করতাম, এবং সেই সংস্কারও করতাম এবং একই সাথে নির্বাচনের প্রস্তুতি নিতাম। এই ক্ষেত্রে বর্তমান বাস্তবতায় ফিরে আসলে আমরা বলতে চাই এখানে তিনটি বিষয় আছে। তিনটি বিষয়কে অনেক সময় একটার সাথে আরেকটার বিপরীতে বা একটার সাথে পিছনে আরেকটাকে লাগায় দেওয়া হয়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে আপনার নির্বাচন, একটি হলো সংস্কার, আর একটি হলো বিচার। এই তিনটি জিনিস একটি আরেকটির সাথে মানে বিনিময় করলে হবে না, তিনটি একই সাথে চলতে থাকে। সংস্কারের এই সময়কালে, নির্বাচনের পূর্বকালে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রয়োজন কতটুকু সংস্কার, যতটুকু সংস্কার করলে একটি অবাধ, একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব, ততটুকু সংস্কার সংবিধানের, ততটুকু সংস্কার নির্বাচন কমিশনের করা প্রয়োজন রয়েছে। এবং খুব যতটা দ্রুত সম্ভব পারলে এই বছরের মধ্যে, এই 2025 সালে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচন দিতে হবে। এবং এই যে অনির্বাচিত সরকারের যে সময়কাল, এই সময়কালটি যত সংক্ষেপ হবে তত বেশি কিন্তু গিয়ে বাংলাদেশে রাষ্ট্রটি স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণের যে পরিক্রমা, সেটা সংক্ষিপ্ত হবে। ফলে খুব দ্রুতই আমরা ফিরে যেতে চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশে, একটি আইনের শাসনের বাংলাদেশ। একই প্রশ্ন মুশতাক ভাইয়ের কাছে, যে তাদের নানান রকমের বিতর্ক তৈরি করা সংবিধান সংশোধন নিয়ে, সেটির পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা, যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ বিলম্বিত করার, নির্বাচনটি আরো পিছিয়ে দেওয়ার কোনো উদ্দেশ্য আছে বলে আপনার মনে হয় কিনা? হ্যাঁ, সেই সন্দেহটা আছে, সেই সন্দেহটা আছে এবং বাস্তব কারণও আছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু, ছাত্ররা হয়তো বলছে এটা মানে তাদের ভাষায় বিপ্লবী সরকারের মতোই একটা কিছু। সেটা করলে কিন্তু নির্বাচনটা এখানে হবে, নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রকৃত অর্থেই একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে হবে। এজন্য নবগঠিত দলের যারা উদ্যোক্তা, তাদের মধ্যে কিন্তু মন্ত্রী রয়ে গেছেন 2 জন, তাদেরকে স্বেচ্ছায় কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া উচিত। কাজে এইসব জিনিস যদি তারা না করেন তাহলে কিন্তু এই সরকার বদলে কথা উঠবে। বিএনপির
সম্মানিত মহাসচিব কিন্তু বলে ফেলেছিলেন একবার, এরপরে বলেননি যে আমাদের নতুন একটা নির্দলীয় সরকার লাগবে। এই দাবিটা কিন্তু খুব জোরে সোরে আসবে। কাজেই নির্বাচনকে অবশ্যই, যে রুবেলের সাথে পুরোপুরি একমত যে তিনটা জিনিস কিন্তু পাশাপাশি চলতে হবে, এবং নির্বাচনের পরে যাই সরকারি আসুক না কেন তারা এই সংস্কার এবং বিচার তারা মিনিমাম বাধাগ্রস্ত করবেন না। এই বিষয়টা নিশ্চিত করবার জন্য কিন্তু দরকার হলে আইনি পদক্ষেপ নিতে হবে। কিন্তু এই অজুহাতে নির্বাচনকে অনাবশ্যক বিলম্বিত করার কোনো প্রয়োজন নেই, কারণ ইতিমধ্যেই দেখা গেছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে ছাত্র নেতৃত্ব তারা কিন্তু কতগুলো দায়িত্বহীন কাজ করছেন। যেই দায়িত্বহীন কথাবার্তা বলে উস্কানি সৃষ্টি করা, উত্তেজনা সৃষ্টি করা, জনমনে বিশৃঙ্খলা হওয়া, নিরাপত্তাহীনতা এবং এক শ্রেণীর ধর্মীয় উগ্রবাদীদের যে আমরা তাণ্ডব লীলা দেখছি, একটা ধর্মীয় ফ্যাসিবাদের নামান্তর। আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছে যে শেখ হাসিনার ফ্যাসিবাদকে তাড়িয়ে ধর্মীয় ফ্যাসিবাদ চালাবার জন্য কিন্তু আমরা গণঅভ্যুত্থান করিনি। এটাকে নিয়ন্ত্রণ করতে তারা পারছেন না, বা নিয়ন্ত্রণ করার ইচ্ছা আছে কিনা সেই সন্দেহটাও আসছে। এগুলো যদি তারা ঠিকঠাকভাবে ব্যবস্থাপনা করতে না পারেন, জনমনের স্বস্তি আনতে না পারেন, দ্রব্যমূল্যকে সীমার মধ্যে রাখতে না পারেন এবং সত্যিকারভাবে নিরপেক্ষতা রাখতে না পারেন, তাহলে কিন্তু এই সরকারকে, এই নিরপেক্ষ সরকারের জন্য জায়গাটা ছেড়ে দিতে হবে। আর যদি আমি চাই যে এনারাই করুক, ধারাবাহিকতা থাকুক, কিন্তু এই সরকারকে দুজন ছাত্র প্রতিনিধি তারা চলে যাওয়া উচিত, এবং অনুযায়ী পদক্ষেপ, এবং উপদেষ্টা কোনো রাজনৈতিক বক্তব্য রাখবেন না, কোনো দলীয় বক্তব্য রাখবেন না, গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে কথা বলবেন। কিন্তু গণঅভ্যুত্থানের স্পিরিট তো আমরা সবাই যারা এখানে আমরা আছি ক্রিয়াশীল, কেন একটা দলের বিরুদ্ধে বা একটা দলের আদর্শের বিরুদ্ধে কথাবার্তা হবে? সেটা যদি তারা করেন, আমি সেটাই চাই, সেটা সর্বোত্তম পন্থা, তারা নির্বাচনের দিকে চলে যাবেন। কিন্তু অন্যথা করতে গেলে কিন্তু এখানে আরো মানে সন্দেহ, অবিশ্বাস এবং উত্তেজনা সৃষ্টি হতে পারে। আমার মনে হয় নির্বাচন, সংস্কার এবং বিচার, এই তিনটাকেই আন্তরিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, এবং নির্বাচনের পরেও যেন সংস্কার এবং বিচার অব্যাহত থাকে সেটাকে অবশ্যই অঙ্গীকার করতে হবে সবাইকে। তো ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মুশতাক হোসেন এবং ডাক্তার সাজেদুল হক রুবেল আপনাদেরকে ঢাকা টাইমসের এই মিঠে করায় অংশ নেয়ার জন্য। আশা করি আগামীতেও অন্য কোনো বিষয়ে আপনাদেরকে আবারও পাবো, এবং সেই আশা রেখে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, একই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নেব। আপনারা শুনছিলেন আজকের বিষয় ছিল সংস্কার প্রস্তাব, উদ্দেশ্য কি, আসল উদ্দেশ্য কি, সে নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ জাসদের ডাক্তার মুশতাক হোসেন এবং সিপিবির ডাক্তার সাজেদুল হক রুবেল। আমরা আগামীতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা আসব, দেখার আমন্ত্রণ রইল। আজ এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।